সাফাই সাক্ষী দিতে চাইলে তিনি দেবেন, তিনি দোষী কি নির্দোষী এটা বিজ্ঞ আদালত সরাসরি জিজ্ঞাসা করবেন। এবং তার বিরুদ্ধে যত সাক্ষী হয়েছে এই সাক্ষীগুলি সম্পর্কে ওনা বলবে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, সেটা আসামি ওপেন কোর্টে দাঁড়ায় বলবে। আর এখানে ডিফেন্স থেকে একজন দীর্ঘ 2 মাস ধরে আসিয়ার মৃত্যুকে নিয়ে হিটু শেখ সহ তার পরিবারকে ফাঁসির রায় ঘোষণা করলো আদালত। ইতিমধ্যে হিটু শেখ মিডিয়ার সামনে এসে কেঁদে কেঁদে বারবার সে চিৎকার করে বলছেন তার পরিবার সহ সে নির্দোষ। এমনকি আইনজীবীরা বললেন সে নাকি ফাঁসির ভয়ে মিথ্যা কথা বলছে বারবার। ইতিমধ্যে হিটু শেখের মা আদালতে এসে বললেন যে আসিয়ার খুনি নাকি হামিদা। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই, তারপর আলোচনা করব ভিডিওর শেষে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে অবগত আছি মাগুরাতে চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে। আজকে 9ম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আমরা 2 জন সাক্ষীকে উপস্থাপন করেছিলাম। ঢাকা মেডিকেলের যেনারা ময়না তদন্ত প্রস্তুত করেছেন সেই 2 জন সাক্ষীকে হুজুর আদালতে আমরা উপস্থাপন করেছি। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। আজকে পর্যন্ত আমরা সর্বসাকল্যে 29 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির জন্য আবেদন করেছি। মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্তির ঘোষণা করেছেন এবং আগামীকাল আসামি পরীক্ষার জন্য, যাকে 342 বলা হয়, আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছে। আগামীকাল আসামিদের পরীক্ষা করা হবে। আসামি পরীক্ষান্তে পরবর্তীতে বিজ্ঞ আদালত এই মোকদ্দমার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করবেন। আমরা আশা করছি যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পরে স্বল্প সময়ের মধ্যেই এই ঐতিহাসিক আচিয়া হত্যা মামলার রায় ঘোষণা হবে। আমরা আশা করি যে আমরা বিজ্ঞ আদালতের রাষ্ট্রপক্ষ থেকে যত সাক্ষ্য উপস্থাপন করেছি সেই সাক্ষ্যর ভিত্তিতে এবং সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাব, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে ইনশাল্লাহ। আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা বলি, গতকালকের একটি বিবৃতি নিয়ে অনেক বিভ্রান্ত হয়েছে। তো আরো কিছু জিনিস আমি লক্ষ্য করি। আমি যখন আপনাদেরকে সাক্ষাৎকার দিয়ে বাড়িতে যাই, পরবর্তীতে দেখি আপনারা আসামির কাছ থেকে, আসামির পক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে সেটাকে আপনারা ফেসবুকে ছাড়েন। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ সেই সুযোগ কিন্তু এখনো নেই। কারণ একটি বিচার কাজ চলছে, তারা হচ্ছে বিচারের দৃষ্টিতে এখন অভিযুক্ত। তারা অভিযুক্ত হবে না খালাস পাবে সেটা আদালতই নির্ধারণ করবে। সুতরাং বিচারিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ আপনাদের নেই। আমার দৃষ্টিগোচর হয়েছে হিটু কি বলেছে সেটাকে আপনারা ফলো করে প্রচার করেছেন। এটা দুঃখজনক। যদি জুডিশিয়াল নোটের বাইরে কোনো রিপোর্ট হয়, আমরা আইনগত দিক দিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই আইনগত দিক দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আসিয়া হত্যা মামলা একটা চাঞ্চল্যকর মোকদ্দমা, মাগুরা ডিস্ট্রিক্ট নয় সারা বাংলাদেশের জন্য এটা চাঞ্চল্যকর এবং এটা তড়িৎ গতিতে স্পেশাল ট্রাইব্যুনালের কার্যক্রম হলো তড়িৎ গতিতে যত তাড়াতাড়ি মামলাটা নিষ্পত্তি করা যায়, যার কারণে এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে এই কয়েকদিনের ভিতরে শেষ করতে বা এই কয়েকদিন যাবে। এই জন্য আদালতের উপর এখতিয়ারিরা ডিপেন্ড করে। আদালত সেই জন্যে একটা মার্ডার কেসে যেরকম পরপর দিন হতে পারে, এটা আর স্পেশাল ট্রাইব্যুনালের কেসগুলিতে, নারী ও শিশুতম ট্রাইব্যুনালের কেসগুলি তড়িৎ গতিতে এরা নিষ্পত্তি হওয়া মনে করি আমরা। এবং সেখানে স্টেট ডিফেন্স আছে, আমরা প্রশ্নপক্ষের লয়াররা আছি এবং আজকেই ডাক্তারদের যারা সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষী সমাপ্ত হলো। আগামী করলে হয়তো আসামির পরীক্ষা হবে, 342 ডেট থাকবে। তারা ডিফেন্স উইটনেস দিলে আগামীকাল তারা বলবে যে তারা দোষী কি নির্দোষ। তারা যদি কোনো সাফাই সাক্ষাৎ দিতে চায় তারা কালকেই নির্ধারণ হবে সেটা। এটা মাগুরার জন্য নয়, সারা বাংলাদেশের ভাবে আইন সবার জন্য। আইনের স্পিডটা হলো যত দ্রুত গতিতেই এই স্পেশাল ট্রাইব্যুনালের কেসগুলি নিষ্পত্তি হয়, এইটা হলো আইনের বিধান। এটা কোনো নজির না। কারণ যে কোনো মামলায়, এই মামলা বলে না, আসিয়া হত্যা মামলা বলেও না, যে কোনো মামলায় দ্রুত গতিতে নিষ্পত্তি হওয়ার বিধান রয়েছে। এবং আগে যেরকম
একটা মামলায় একটা ডাইরেক্ট নির্দেশ ছিল যে এতদিনের ভিতরে এটা 90 ডেজের ভিতরে এই কেসে কার্যক্রম শুরু হওয়ার কথা ইতিপূর্বে ছিল। আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট হওয়ার পর এখন তো এই মামলাগুলি যত দ্রুত গতিতেই নিষ্পত্তি করা, শুধু এইটা নয়, যে কোনো মামলায় এরকম ধর্ষণ উইথ মার্ডার বা ধর্ষণ মামলা যত তড়িৎ গতিতে এটা নিষ্পত্তি করা যায়, এটা বিচারকদের উপর অনেক কিছু, আদালতের উপর ডিপেন্ড করে এবং প্রশাসন পক্ষের উপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ। যেহেতু আমরা মনে করি যে আসিয়ায় এই মামলাটা প্রাথমিক অবস্থায় আমরা যখন আসিয়ার মামলাটা বুঝে তখন ছিল রেপ মামলা, কিন্তু টার্ন নিল হলো মার্ডারের। সে যখন মারা গেল তখন এই মামলাটা ট্রাইব্যুনালে যখন একজন ইনভেস্টিগেশন অফিসার 30 ডেজের ভিতরে তিনি চার্জশিট দিয়ে দিতে পারেন, 30 ডেজের ভিতরে চার্জশিট দেওয়ার বিধান রয়েছে এবং উইদিন টাইমের ভিতরে এই চার্জশিটটা উনি দিয়ে দিয়েছেন। আর উইদিন টাইমের ভিতরে এই মামলাটা বিচারে এসছে, বিচারের তড়িৎ গতিতেই এটা বিচার কার্য সমাপ্ত হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব আমরা আশা করি যে এটা সবার ক্ষেত্রে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এইরকম যাতে নজিরবিহীন কোনো কাণ্ড আর বাংলাদেশে। এবং আগামী সপ্তাহে না যুক্তিতর্ক হবে, কালকে 342 হবে। 342-তে একজন আসামির তার ডিফেন্স নেওয়ার সুযোগ আছে, তিনি ডিডব্লিউডিতে সাফাই সাক্ষী দিতে চাইলে তিনি দেবেন, তিনি দোষী কি নির্দোষী এটা বিজ্ঞ আদালত সরাসরি জিজ্ঞাসা করবেন এবং তার বিরুদ্ধে যত সাক্ষী হয়েছে এই সাক্ষীগুলি সম্পর্কে ওনা বলবে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, সেটা আসামি ওপেন কোর্টে দাঁড়ায় বলবে। আর এখানে ডিফেন্স থেকে একজন লিগ্যাল আমাদের একজন আইনজীবী স্টেট ডিফেন্স হিসাবে তার জিরাও করছে। একটা রেপ কেসে বিশেষ করে শিশুর যে রেপগুলা সেইগুলা যদি দ্রুত বিচার হয় এবং যথাযথ সর্বোচ্চ শাস্তি হয় তাহলে আমার মনে হয় দেশে আর একটি রেপও থাকবে না, রেপ নামের শব্দটি উঠে যাবে। তো আমরা আশা করছি আসিয়ার রেপ ও মার্ডার কেসের মতো সমস্ত শিশুদের বা যে কোনো রেপ কেসে যদি এভাবে দ্রুত বিচার হয় তাহলে আসামিরা ভয় থাকবে যে কোনো অপরাধ করতে। আর আমরা এই মামলায় আসিয়ার রেপ ও হত্যা মামলায় আমরা আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি আর বাকি আসামিদের তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দাবি করছি। আপনি যে হুজুরের কাছে নিয়ে গেলেন মাগুর হাসপাতালে গেছিলেন কেন? পরে আর ফরিদপুরের পর্যন্ত আর যাইতে পারেন না? ফরিদপুর চলে গেছিলে, আমারে কইছিল না, আমি এবার ওই নাচ বিটিকের সাথে গল্প করতেছিলাম। তারপর আমি কাছে আরে মানে সে মনিরি নিয়ে গেলে কোনে, সে আসিয়া কোনে গেলে কোসো কি আপনি বাড়ি চলে যান, আসিয়ার এলে ফরিদপুর নিয়ে গেছে। বলছি মারে আমি তো নুজা থাইয়ে আমার তো পয়সা নিয়ে যাওয়ার কি এড়ে যাবো, কয়টি নুজা থাইয়ে ওরে খরা। আসিয়ার মা তখন ওই আপনার সাথে ছিল? ওদের সাথে মাগুর হাসপাতালে ছিল না? ছিল সাথেই। তারপরে আমার কাছে কাকি আপনি বাড়ি চলে যান, মনির হাসপাতালে নিয়ে গেছে ফরিদপুর। তারপরে আমার বড় ছেলে ছিল না, আমি 8টা রোদের মধ্যে যাইয়ে সেই গ্যারেজে যাইয়ে সেটা হানিয়ে আমার মনে আমার সে রিক্সা ভাড়ারে দিল। এই গ্যারেজ এসে নামলাম নতুন বাজারে বেরিয়ে নামলাম। কতজন সাক্ষী দিল? সাক্ষী তো মেলা আমার মানে আজকে মনে হয় শেষ হয়ে গেছে, কই গেলে সাক্ষী দিয়েছে তো 6 জন 9 জন আর হলো 20 জন, তাহলে কয়জন হইল? 9 জন 6 জন 10 জন আর হলো মনে হয় 20 জন, মেলা তো অনেক সাক্ষী। এলাকা থেকে আপনারা কয়জন? আমাদের মিনটা আমরা 3 ভাই দিয়েছিলাম। এলাকার মধ্যে 3 জন? 3 জন। ওদিক সব ওই দিক আছে, কোনে কোনে তো সাক্ষী বানায় আল্লাহ জানে কি খবরে বাজান। যদি চাল ফল দিয়ে বাঁচতে পারে বাইসে যাক, কেউ চায় না, কেউ মাও চায় না, কেউ পড়াবো তো চায় না যে কেউ ফুলাফান শেষ হয়ে যাক, একজনের সবাই মরে যাক। না আপনারা চাইতেছেন যে যে অপরাধ করছে তার শাস্তি হোক, বাকিরা খালাস পাক। এইটা ছাড়া আর কি খবর আমার এই মনিরাই অন্যায় করল, তাহলে সেই মনিরার তো বাঁচানোরও পথ আছে। তারপরে লেগে ও একটু খারাপ, আগাগোড়াইও খারাপ। আমরা এখানে আইসি বাড়ি বানাইছি, আমরা আগে আইসি, ওরা পরে আইসি। তোমার কাকা সে সময় বাইসিয়েছিল, ওরা যেন বাড়ি বানাই। কর্ম করবি খাবি আর দাবি। হিটু শেখের মায়ের যে গোষ্ঠী বা তার বাপের বাড়ি কেউ আসে না, তার এই দেখা যায়
একদিন খালি আইছিল যে যেদিনকে আর কি এই ঘটনা এলো তার পরের দিন বুঝি আইলি আর দেহিটাই কি আসছিল? আইছিল ওর মা আর ওর বাপ ওর ভাই বাবাকে দিলাম, ওই সেই গেছে আর এদিক দেখি নেই হাসপাতালে জেলখানায়। হিটু শেষে শ্বশুর বাড়ির মানুষের কথা কইতেছে? হ্যাঁ ওরা আইছিল সেদিনকে দিয়ে চলে গেছে আর দেখি এরা কি আদালতও যায় না? তাও জানি না আইছে নাকি এর শুভতই এমন একটা মানে অন্যায় কাজ করছে যার কারণে মানুষের লজ্জায় আসলে যায় না। আর কোয়াও যায় না রে, মানে আর কত কোয়া যায় ভালো মানুষের ভাত নেই দুনিয়া বুঝছো, মানে দেখা যায় ভালো মানুষ হয় না। হিটু শেখের মায়ের লাগে যে ওই ওয়াশরুমটা কেটে করে দিছে কলা পাতা দিয়া, ওই তো গিরিছে মানে বাথরুম ছিল গিরিয়ে নেছে, এই করছে ও হিটুর মায় গিরিছে যে সব লাগাইছে ওই বেড়া হয়ে দিছে না এগুলো। সবাই মনে করে যে আমরাই ওদের শত্রু, তাও কই সিটুর মা ওদের নামে মেলা কিছু থাক, আল্লাহ তো একজন আছে, আল্লাহ বিচার করবি সব লুটপাট। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে বুঝতেই পারলেন যে হিটু শেখ আগে নাকি এইরকম জঘন্য কাজ কয়েকবার করেছেন, যার ফলে তার গ্রামের ছোট ছোট বাচ্চা এবং মহিলারা তাকে দেখে ভয়ে পালিয়ে যেত। তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।